আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এ আবু সাইদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৫তম দিনের সাক্ষ্য গ্রহণ আজ। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে জবানবন্দি নেওয়া হবে। এছাড়া চানখারপুলে ৬টি হত্যা মামলার সাক্ষ্য গ্রহণও নেওয়া হবে। এই মামলায় এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবার, জুলাই আহত চিকিৎসক, একজন উপদেষ্টা সহ সাক্ষ্য দিয়েছেন ২৪ জন। তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ শেষ হলে মামলাটি যুক্তিতর্ক উপস্থাপন পর্যায়ে যাবে। এরপর রায়ের দিন ঘোষণা করবেন ট্রাইব্যুনাল। মামলায় আসামি ৮ জন হলেও সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৪ জন পলাতক রয়েছেন, আর গ্রেফতার রয়েছেন কনস্টেবল সুজন সহ ৪ জন। দর্শক, ট্রাইব্যুনালে রয়েছেন আমাদের সহকর্মী মাইনুল মারুফ, আরও তথ্য জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। মারুফ, সাক্ষ্য গ্রহণ কি শুরু হয়েছে কিনা জানাবেন, এবং অন্য কোনো মামলার কার্যক্রমের তথ্য রয়েছে কিনা আপনার কাছে, এই বিষয়ে একটু বলবেন। সাক্ষ্য গ্রহণ কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, অর্থাৎ আমরা প্রতিদিনই কোর্টে যেমনটা দেখি যে 11টা থেকে 11:30 নাগাদ শুরু হয়, সে অনুযায়ী আমরা বলতে পারি যে 11:30টার মধ্যে কিন্তু সাক্ষ্য শুরু হয়ে যাবে। আর অপরদিকে আজ কিন্তু 2টি মামলার সাক্ষ্য গ্রহণ হবে। এর মধ্যে একটি মামলা চানখারপুলে যে 6 জনকে হত্যা করা হয়েছিল 24-এর 5 আগস্ট, সেই মামলায়, এবং এই মামলা কিন্তু সর্বশেষ সাক্ষী, মামলার মূল তদন্ত কর্মকর্তা কিন্তু সাক্ষ্য দেবেন। এর আগেও কিন্তু তিনি একদিন সাক্ষ্য দিয়েছেন, আজকে দ্বিতীয় দিনে সাক্ষ্য দেবেন, এবং তার সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে কিন্তু এই মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হবে। এর বাইরে যদি আমি বলি যে এই যে আবু সাইদের যে মামলা, সেই মামলায় কিন্তু আবু সাইদের মামলায় 15তম দিনের সাক্ষ্য গ্রহণ হবে, এবং এই মামলায় আমরা দেখেছি যে আবু সাইদের বাবা, আবু সাইদের সহকর্মী বা সহপাঠীরাও কিন্তু সাক্ষ্য দিয়েছেন। আবু সাইদের পোস্টমর্টম যে করেছেন, যে চিকিৎসক করেছেন, তিনিও সাক্ষ্য দিয়েছেন। আর চানখারপুলে যে মামলা, এই মামলায় কিন্তু আমরা দেখেছি যে প্রত্যক্ষদর্শীরা সাক্ষ্য দিয়েছেন। আন্দোলনকারী এখানে যারা ছিল, ভুক্তভোগী পরিবারের সদস্যরা যারা ছিলেন, তো সবাই সাক্ষ্য দিয়েছেন। পাশাপাশি চিকিৎসকরা সাক্ষ্য দিয়েছেন। জব্দ তালিকায় যে সকল গুলি বা পিলেট উদ্ধার হয়েছিল আহত বা শহীদদের শরীর থেকে, সেই সকল পিলেটও কিন্তু ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন ভিডিও ডকুমেন্টস, অন্যান্য তথ্য, এই সব কিছু জমা দেওয়া হয়েছে। এবং এই মামলার সর্বশেষ যে তদন্ত কর্মকর্তা, সর্বশেষ সাক্ষ্য, উনি যেই সাক্ষ্যে কিন্তু ইতোমধ্যে তিনি যা যা পেয়েছেন তদন্তকালে, যে সকল তথ্য উদ্ধার করেছেন, ভিডিও ফুটেজ উদ্ধার করেছেন, আর যে সকল ডকুমেন্টস তিনি উদ্ধার করেছেন গুলি করার বিষয়ে, এই সকল তথ্য কিন্তু তিনি ট্রাইব্যুনালে কিন্তু দিয়েছেন, এবং আজও কিন্তু তার সাক্ষ্য গ্রহণ হবে। তার কাছ থেকে আরও কিছু তথ্য হয়তো পাওয়া যাবে আজ। এর বাহিরে এরপর কিন্তু তার জেরা হবে, এবং জেরা শেষে এই মামলাটি, যে চানখারপুলে যে মামলা, সেই মামলাটি যাবে যুক্তিতর্ক উপস্থাপন বা সেই পর্যায়ে, এবং যুক্তিতর্ক উপস্থাপন শেষে এই মামলাটি কিন্তু রায়ের দিকে যাবে। আমরা যদি বলি শেখ হাসিনার মামলা, কিন্তু আমরা দেখেছি যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের দিন নির্ধারণের জন্য আরেকটি দিন দেওয়া হয়েছিল। কিন্তু চানখারপুলের মামলায় এমনটি হবে কিনা এখনই বলা যাচ্ছে না, যেহেতু চানখারপুলের মামলায় এরকম কোনো সম্ভাবনা নেই, বা এখানে এরকম ভিআইপি কোনো আসামিও নেই। যারা আছেন ভিআইপি আসামি, তারা বেশিরভাগই কিন্তু পলাতক। কাজে এই মামলায় আশা করা যায় যে হয়তো যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য একটা দিন ঘোষণা করে দেবেন ট্রাইব্যুনাল, এবং সেই দিনই রায় হবে। অর্থাৎ দ্বিতীয় মামলা হিসেবে কিন্তু চানখারপুলের মামলাটি খুব দ্রুতই শেষ হচ্ছে। কানিজ, মাইনুল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন ট্রাইব্যুনালে, নিশ্চয়ই আমরা সাক্ষ্য পরবর্তী আরও কিছু তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। দর্শক, ট্রাইব্যুনালে ছিলেন আমাদের সহকর্মী মাইনুল মারুফ। সামাজিক সহিংসতা ও বিশৃঙ্খলা ঠেকাতে মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত পলাতক শেখ হাসিনার বক্তব্য ও বিবৃতি প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। জাতীয় নিরাপত্তার স্বার্থে গণমাধ্যমকে নির্দেশ দিয়েছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি। সোমবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ এমন বিজ্ঞপ্তি দিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে কয়েকটি প্রিন্ট ও ইলেকট্রনিক সংবাদ মাধ্যম এবং অনলাইন নিউজ পোর্টাল পলাতক আসামি শেখ হাসিনার বক্তব্য ও বিবৃতি প্রচার করছে। প্রচারিত এসব বক্তব্যে সামাজিক স্থিতিশীলতা বিঘ্নিত করার পাশাপাশি সরাসরি সহিংসতা, বিশৃঙ্খলা ও অপরাধমূলক কার্যকলাপ সৃষ্টির আহ্বান বা নির্দেশনা রয়েছে। সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 অনুযায়ী দণ্ডপ্রাপ্ত এবং পলাতক আসামিদের বক্তব্য প্রচার করা যাবে না। 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায় ঘোষণায় দেশজুড়ে বিভিন্ন রাজনৈতিক দল আনন্দ মিছিল করেছে। সাজাপ্রাপ্তদের
দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় বাস্তবায়নের দাবি ওঠে এসব মিছিলে। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সোমবার রাতে বিক্ষোভ মিছিল হয় ময়মনসিংহে। ফাঁসির সাজাপ্রাপ্তদের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে এই বিক্ষোভ মিছিল করে মহানগর ও কোতোয়ালি থানা বিএনপি। মিছিলটি বিএনপির নতুন বাজার দলীয় কার্যালয় থেকে বের হয়। রাত ৮টার দিকে মাদারীপুর ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামাল জামান নুরুদ্দিন মোল্লার নেতৃত্বে শিবচর ৭১ চত্বর থেকে একটি আনন্দ মিছিল বের হয়। স্নাইপার দিয়ে, বন্দুক দিয়ে, যেভাবে রাইফেল দিয়ে ওপেন গুলি করে রাস্তায় মেরে ফেলেছে পাখির মতো, তার সাজা, তার বানানো ট্রাইব্যুনালে আজ রায় হয়েছে। এই রায় বাংলাদেশের মানুষ সাদরে গ্রহণ করেছে। বাংলাদেশের মানুষ আনন্দ উল্লাস করতেছে। যশোরেও আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ হয়েছে। সন্ধ্যায় এনসিপির উদ্যোগে শহরের ঈদগাহ মোড় থেকে মিছিল বের হয়। মিছিল শেষ হয় দরটানা মোড়ে। শেখ হাসিনার ফাঁসির রায়ে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল হয়েছে টাঙ্গাইলে। সোমবার সন্ধ্যায় শহরের নিরালা মোড় থেকে মিছিলটি বের হয়। সোমবার বিকেলে মৌলভীবাজার প্রেস ক্লাবের সামনে মিছিল ও মিষ্টি বিতরণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজারের নেতাকর্মীরা। হাসান আহমেদ, ৭১। আন্দোলনের ১৮তম দিনেও চালু হয়নি অপসো স্যালাইন ফার্মাসিউটিক্যালস। সকালে চাকরিহারা শ্রমিকরা কিছুটা উত্তেজনায় জড়িয়ে পড়ে। চাকরিচ্যুত কর্মচারীদের কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, কর্মসূচি তো ১৮তম দিন চলছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি আজ কেমন? এবং যেমনটি জানালাম যে সকালে বোধহয় শ্রমিকরা কিছুটা উত্তেজিত হয়ে পড়েছিল, পরে সেই পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া হলো, আর আজ সারাদিনের কর্মসূচির কি কি প্রক্রিয়াগুলো রয়েছে পরে জানাবেন বিস্তারিত। এখানে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, যেহেতু ১৮তম দিনের শুরু থেকেই কিন্তু এখানে পুলিশের একটি টিম ছিল এবং আজকের কিন্তু বাড়তি পুলিশ এখানে এসছে এবং তারা বলছে যদি কোনো সংঘাত ঘটে তাহলে তারা কিন্তু এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য তারা প্রস্তুত রয়েছে। এবং আপনাকে দেখাতে চাই যে লাবণী, যে ঠিক ১৮তম দিনে যে যাদের চাকরি শেষ হয়েছে তারা কিন্তু এখানে কিন্তু স্লোগান করতেছে এবং তারা বলছে যে তাদের চাকরি ফেরত না দেওয়া পর্যন্ত তারা কিন্তু এখানে থাকবে। এবং যার ফলে আজকের যাদের চাকরি আছে সেসব শ্রমিকরা কিন্তু আজকের অপসো স্যালাইন লিমিটেডে তারা কিন্তু প্রবেশ করতে চেয়েছিল, কিন্তু সেখানে কিন্তু তারা প্রবেশ করতে দেয়নি। তারা কিন্তু এখানে গেল দিনে ছিল, তারা সেখানে প্রবেশ করতে দেয়নি। কিন্তু যারা এখন চাকরি যারা আছে এবং বহাল আছেন তারা কিন্তু আজকে কাজ করতে এসেছে কারখানাতে, এবং যার ফলে তারা আজকে কিন্তু দুটি রাস্তা তারা ব্লক করে দিয়েছে। এবং এর আগে একটি রাস্তা ব্লক ছিল, এখন কিন্তু দুটি রাস্তা ব্লক হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এদিকে বুকে রোডের ঠিক এই মাথাটা ব্লক হয়ে আছে এবং অপরদিকে যে পুলিশ লাইনের দিকে যাওয়ার যে রাস্তাটা সেটা কিন্তু ব্লক হয়ে গেছে। কারণ এর আগে আপনাকে বলেছি যে এখানে কিন্তু ৫টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, বেশ কয়েকটি কোচিং সেন্টার রয়েছে। এখানে শিক্ষার্থীরা কিন্তু এখানে যেতে কিন্তু বেগ পেতে হয় এবং গাড়ি, রিক্সা সবকিছু কিন্তু এর বাইরে যেখান থেকে। বিধান, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা শ্রমিকদের এই কর্মসূচির আরও তথ্য পরবর্তী সংবাদ সংযোগগুলোতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। ৩ মাসের বেশি সময় ধরে গ্যাস নেই সাভারের আমিনবাজার এলাকায়। এতে খেয়ে না খেয়ে দিন পার করছেন ওই এলাকার লক্ষাধিক মানুষ। বিকল্প উপায়ে কেউ কেউ রান্না করছেন কাঠের চুলায়, কারো ভরসা সিলিন্ডার। গ্যাস না থাকায় বন্ধ সিএনজি স্টেশনও। এদিকে বারবার ধর্ণা দিয়েও তিতাসের কোনো সাড়া পাচ্ছে না জনপ্রতিনিধিরা। রায়ান বিন আমিনের তথ্য ছবিতে দেখুন প্রতিবেদন। তিতাসের গ্যাসের আওতাভুক্ত এলাকা, অথচ মাটির চুলার কাঠের জ্বালানি দিয়ে রান্না করতে হয় সাভারের আমিনবাজারের বরদেশি গ্রামের আসিফা খাতুনকে। কারণ ৩ মাসের বেশি সময় ওই এলাকায় গ্যাস নেই। ৩ মাস ধরে যে কষ্ট করবো, বৃষ্টি না থাকলে বাইরে রান্নি, নাহলে ভিতরে রান্ধি। আমরা পেটের বাতি জুটার পাই না, কামাই কম, আমরা নাকড়ি কেনবো কখনটা। ৬ কেজি নাকড়ি ১০০ টাকা, পয়সাটা তো জোগান আগে, ওটা তো পাইনি যোগবার। শুধু আসিফা নয়, তার মতো ১০ গ্রামের লক্ষাধিক মানুষ বিকল্প উপায়ে রান্না করছেন লাকড়ির চুলায়, কারো ভরসা গ্যাস সিলিন্ডার। অথচ নিয়মিত দিতে হচ্ছে গ্যাস বিল। গ্যাসের অভাবে বন্ধ হয়ে আছে এখানকার একমাত্র সিএনজি স্টেশন। প্রভাব পড়েছে অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানেও। গ্যাস না থাকার কারণে মালিক ফকির স্টাফদের বেতন দিতে পারতেছে না। প্রতি মাসে ডিমান্ড চার্জ আসে, গ্যাস বিল, কারেন্ট বিল। দুর্ঘটনার পর বারবার ধর্ণা দিয়েও তিতাস কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সাড়া মেলেনি বলে অভিযোগ জনপ্রতিনিধিদের।
আর তিতাসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানাতে পারেননি এই সমস্যা সমাধানে কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা। তিতাস এই সপ্তাহে হবে না, আগামী সপ্তাহে হবে, আগামী সপ্তাহে হবে না, আগামী সপ্তাহে হবে, এই ধরনের আশ্বাসের বাণী অনুযায়ী যে মন্ত্রণালয়ে ফাইলাইট করেছে এইসব কথাই বলে। অনেক বড় লাইন চেঞ্জ করতে হবে, ঠিকাদার নিয়োগ করতে হবে, এটা তারা পারে না। ইনস্ট্যান্ট যদি লাইনটাকে মেরামত করা যায়, মেরামত করে দিবে, অথবা সে ওই যদি দেখা যায় এটাতে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, সে লাইনটা বন্ধ করে দিয়ে আসবে, জানাই দিবে কোম্পানিকে। চলতি বছরের জুন মাসের শেষে আমিনবাজার এলাকার প্রধান লাইনে গ্যাস লিকেজ থেকে আগুন ধরে যায়। এরপর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে সংস্কার করে তিতাস। কিন্তু 15 দিন যেতে না যেতেই আবারও আমিনবাজার ওভারপাসের নিচে আগুন লাগলে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয় তিতাস। হাসান আহমেদ, ৭১। দর্শক, এই বিষয়ে আরো তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান বিন আমিন। রায়ান, আপনার প্রতিবেদনটি আমরা দেখছিলাম এবং প্রতিবেদন থেকে যেমনটি জানলাম যে 3 মাসের বেশি সময় ধরে গ্যাস নেই, এবং যেহেতু গ্যাস নেই নিশ্চয়ই এলাকাবাসী বিভিন্ন দুর্ভোগের মধ্যে দিয়ে যাচ্ছেন। জনপ্রতিনিধিরাও তিতাসের কাছে যাওয়ার পর কোনো ধরনের সেখান থেকেও ফলাফল পায়নি, কিন্তু এখন আসলে করণীয় কি বলছে প্রশাসন, বা তিতাস থেকে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা জানাবেন সর্বশেষ পরিস্থিতি। লাবণী, সর্বশেষ পরিস্থিতি বললে তিতাস থেকে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। প্রায় 3.5 মাস হয়ে গেছে এইভাবে পড়ে আছে। আর একদম ঢাকার ইচ্ছা মহাসড়ক অর্থাৎ গাবতলী পার হলে এই এলাকাটা, আমিনবাজার এলাকাটা, ঢাকার একদম কাছের এরকম একটা এলাকায় এই যে জনদুর্ভোগ, প্রায় 3.5 থেকে 3.5 মাস সময় এলাকার মানুষজন দুর্ভোগের মধ্যে আছেন। প্রায় 10 লাখের বেশি মানুষ এই এলাকাগুলোতে বসবাস করেন। এটা মূল যে সমস্যাটা সেটা হচ্ছে যদি সাভারের সাথে এই গ্যাস সংযোগটা থাকতো সেক্ষেত্রে হয়তো তারা খুব দ্রুত সমাধান পেয়ে যেতেন। আশপাশের যে এলাকাগুলো আছে সাভারের সাথে সংযোগ, তাদের কিন্তু খুব দ্রুত তারা যে কোনো গ্যাসের যে কোনো সমস্যা তারা সমাধান পেয়ে যান। কিন্তু এখানে বড় একটা আগুন লাগার পরই আসলে তিতাস বলছে যে এখানে টেন্ডার করতে হবে, যে টেন্ডার প্রক্রিয়ায় তাদের দীর্ঘ সময় লাগছে, এবং এই টেন্ডার প্রক্রিয়া সময় লাগার কারণে তারা এখনো পর্যন্ত এখানে কোনো কাজই শুরু করতে পারেনি। এবং আমরা যেটা শেষ পর্যন্ত জানতে পারছি যে তিতাস এখনো পর্যন্ত টেন্ডার আহ্বান করতে পারেনি। ফলে এখানে টেন্ডার হবে, টেন্ডার হওয়ার পর একজন টেন্ডার পাবে, তারপর এখানে কাজ শুরু হবে, এরপর হয়তো গ্যাস ফিরে আসতে পারে, এবং সেটাও আরো দীর্ঘ প্রক্রিয়া। অলরেডি 3.5 মাস শেষ হয়ে গেছে। এখানে এখনো যদি টেন্ডার হয় সেক্ষেত্রে আরো 1.5 থেকে 2 মাস সময় লাগবে এই যে সমস্যাগুলো আছে এই সমস্যার সমাধান হতে। আর তিতাসের যিনি দায়িত্বরত কর্মকর্তা আছেন তার সাথে আমরা কথা বলেছি, তিনি অন্য একটা প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছেন, হরিপুরের একটা প্রজেক্ট নিয়ে, যেটা তিতাস কর্তৃপক্ষের কাছ থেকে আমরা জানতে পেরেছি, যার কারণে তারাও এখন এই জায়গাটাতে মনোযোগ দিতে পারছেন না। এখন রাষ্ট্রের যারা দায়িত্বশীল আছেন বা তিতাসের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তাদের সুদৃষ্টি আসলে এখন এই এলাকার যে গ্যাসের যে সমস্যা সেই সমস্যার সমাধান করতে পারে। এছাড়া আসলে এলাকাবাসী তাদের সর্বোচ্চ যে সমস্যাগুলো তারা সবসময় দাবি দেওয়া জানিয়ে আসছেন তিতাসের কাছে, তারা কিন্তু ওই রকম ভাবে তিতাসের কাছ থেকে কোনো প্রকার সার এখনো পর্যন্ত পাচ্ছেন না। প্রাণ ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই সমস্যাটির একটি আশু সমাধান হবে। দর্শক, যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রায়ান বিন আমিন। ট্রাম্প ট্যারিফের চাপ কমাতে ফার্স্ট সেল প্রক্রিয়ায় ঝুঁকছেন দেশীয় রপ্তানিকারকরা। এই ব্যবস্থায় শুল্ক ভার কমানোর সুযোগ থাকলেও জটিল নীতিমালার কারণে অস্বস্তিতে উৎপাদকরা। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক একটি উদ্যোগ নিলেও তা নিয়েও রয়েছে অস্পষ্টতা। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রে রপ্তানি বাড়াতে সহজ করতে হবে ফার্স্ট সেল নীতিমালা। রাকিব হোসেনের রিপোর্ট। রপ্তানি পণ্যের প্রায় 60% মার্কিন বাজারে পাঠায় পোশাক খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান স্প্যারো গ্রুপ। এর মধ্যে 2/3 যাচ্ছে ফার্স্ট সেল প্রক্রিয়ায়। মূলত ক্রয়াদেশ পাওয়া পণ্য অন্য কারখানায় উৎপাদন করে কেবল উৎপাদিত মূল্যের উপর শুল্ক আরোপের প্রক্রিয়াই হলো ফার্স্ট সেল। এতে আমদানি মূল্য কমে বিদেশি ক্রেতাদের, ফলে এই সুবিধা নিতে আগ্রহী হচ্ছেন মার্কিনিরা। আমেরিকায় 60% প্রোডাক্ট যে আমরা এক্সপোর্ট করি সেটা আমাদের ফার্স্ট সেলের আওতায় করতে হয়। শুধুমাত্র উৎপাদনের জন্য আমাদেরকে ডিউটি পে করতে হয়। কনসাল্টিং এবং সার্ভিস ওরিয়েন্টেড যে ব্যাপারটি আছে সেটির জন্য আমেরিকান সরকার কোনো ডিউটি আমেরিকাতে দিতে হয় না। কিন্তু দেশে ফার্স্ট সেল প্রক্রিয়া বন্দী জটিল নীতিমালার বেড়া জালে। কারণ অন্য প্রতিষ্ঠান বা সাব কন্ট্রাক্টে উৎপাদন করতে গেলে নিজস্ব ঋণপত্র খুলতে হবে সেই প্রতিষ্ঠানকে, অথবা গুনতে হবে স্থানীয় ভ্যাট। রপ্তানিকারকদের দাবির প্রেক্ষিতে সম্প্রতি তা সহজ করার উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। তবে তাতেও জটিলতা দেখছেন উদ্যোক্তারা। উৎপাদনকারী প্রতিষ্ঠান ইনসেন্টিভ পাবে, এটা তো কেমন করে পাবে? কারণ রিয়ালাইজেশন হলো সম্পূর্ণভাবে রপ্তানিকারক প্রতিষ্ঠানের নামে। তো রপ্তানিকারক প্রতিষ্ঠানই উৎপাদন করলো,
তো রপ্তানি কর্পোরেশন উৎপাদন করলো, কিন্তু আমি কাঁচামাল আমদানি করেছি অন্য একটি প্রতিষ্ঠানের নামে। তো এটি যে একটা মিসম্যাচ হয়ে যাবে, এই মিসম্যাচটা আমরা কিভাবে ম্যাচ করবো এটি এখনো এসআরওতে ক্লিয়ার না। বর্তমানে যুক্তরাষ্ট্রের পিভিএইচ, ভিএফ, এইও সহ বড় ক্রেতা প্রতিষ্ঠানগুলোর বেশিরভাগ ক্রয়াদেশ ফার্স্ট সেল পদ্ধতিতে। সংশ্লিষ্টরা বলছেন, নীতিমালা সহজ করা গেলে মার্কিন ক্রেতাদের আকর্ষণ বাড়বে বাংলাদেশে। পলিসি দেওয়ার পরে পলিসির মিনিং, পলিসির মধ্যে ভুল, পলিসির মধ্যে দাঁড়ি কমা সেমিকোলন, আপনি একটা মিন করতেছেন, আমি একটা মিন করতেছি, ইমপ্লিমেন্টেশন ইজ সো টাফ বাংলাদেশে। একটা বড় অর্ডার আসতে পারে, ফ্লাকচুয়েশন থাকে অর্ডারের, তাহলে কিছু কিছু ফ্যাক্টরিকে আমার হয়তো সাময়িক সময়ের জন্য সাবকন্ট্রাক্টিং দিতে হবে, কিন্তু সেখানে এগুলো যাতে প্রপার ট্রেড ইউনিয়ন রাইটস থেকে শুরু করে অন্যান্যগুলোও মেনটেন করে, সেই যে ব্যবস্থাপনা সেইটাও কিন্তু এখন শক্তিশালী করতে হবে। সবশেষ অর্থবছর যুক্তরাষ্ট্রে $7.5 বিলিয়ন পোশাক রপ্তানি হয়। রাকিব হোসেন, 71, ঢাকা। গর্ভবতী নারীর স্বাস্থ্যসেবা ও পরামর্শ এবং সন্তান জন্ম দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন একজন মিডওয়াইফ বা ধাত্রী, কিন্তু দেশের হাসপাতালগুলোতে নিয়মিত নিয়োগ নেই তাদের। বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে শিশু ও মাতৃমৃত্যুর হার এখনও বেশি, আর প্রশিক্ষিত ধাত্রীরা চাকুরি না পেয়ে হতাশায় ভুগছেন, যদিও সরকার বড় নিয়োগের পরিকল্পনা করছে। মামুন হোসাইনের প্রতিবেদন। দেশে বর্তমানে প্রায় ৩,০০০ মিডওয়াইফ বা ধাত্রী সরকারি হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকে কাজ করছেন, অথচ জাতীয়ভাবে এর প্রয়োজন 20,000-এরও বেশি। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের প্রতিবেদন অনুসারে জন্মের সময় দেশে প্রতি 1 লাখে 175টি নবজাতক মারা যায় দক্ষ মিডওয়াইফের অভাবে। পরিস্থিতি এমন হলেও প্রশিক্ষিত মিডওয়াইফরা চাকরির জন্য ঘুরছেন দাঁড়ে দাঁড়ে। বাংলাদেশে এত যুগোপযোগী একটা পেশা হওয়া সত্ত্বেও নিয়মিত সার্কুলার নেই আমাদের কিন্তু মূলত বাংলাদেশে মিডওয়াইফারি কোর্সটা চালুই হয়েছিল মা মৃত্যুর হার কমানোর জন্য। আমাদের লাস্ট নিয়োগ হয়েছে 21 সালে, তখন আমাদের মিডওয়াইফ নিছে, তারপর থেকে আর কোনো সার্কুলার হয়নি। এর মাঝখানে একটা সার্কুলার হয়েছে, যে তারপর 1 বছর পরে রিটেন হয়েছে, এখন রিটেনের এখনো রেজাল্ট দেয় না। প্রাইভেট সেক্টরগুলো তো আমাদের ভালো ভালো প্রতিষ্ঠানগুলো আমাদেরকে নেয় না, গেলে বলে যে মিডওয়াইফ নেয় না, তাহলে আমাদেরকে পড়াশোনা কেন করাইছে সরকার? মিডওয়াইফদের জন্য নেই স্থায়ী কাঠামো বা নির্দিষ্ট প্রমোশন ব্যবস্থা। এছাড়া এই বিষয়ে মানুষের মধ্যে সচেতনতারও অভাব রয়েছে বলে মনে করে কর্তৃপক্ষ। প্রাইভেট সেক্টরে যারা ওনার আছে, মালিক আছে, তারা জুনিয়র মিডওয়াইফকে তারা প্রেফার করে, যারা 18 মাসের ট্রেনিং আছে জুনিয়র মিডওয়াইফ, বেতন কম দেওয়া লাগে। আর তাছাড়া এই মিডওয়াইফদের বেলায়ও সরকারি যে বেতন কাঠামো, এটা কিন্তু বেসরকারি যারা হসপিটাল ওনার তারা কিন্তু অনুসরণ করেন। সরকার যদি চায়, আশা করি যে আমাদের অধিদপ্তর এবং ইউএনএফপি সহযোগিতায় আমাদের যে সঠিক ইনফরমেশনগুলো আছে, আমরা কিভাবে পড়াশোনা করি, যেমনটা আপনাকে স্যার বললো যে আমরা আসলে 3 বছর হচ্ছে আপনার ইংলিশে পড়াশোনা করি এবং ইন্টারমিডিয়েট পাস করে এসে এবং তারপর ইন্টার্নশিপ করি, এবং এর মধ্যে আমাদের যখন কোর্স চলাকালীন কিন্তু আমাদের নির্দিষ্ট একটা ডেলিভারি টার্গেট দেওয়া থাকে, যে আমি একদম স্টুডেন্ট থাকাকালীনই কিন্তু আমাকে 40টা ডেলিভারি কন্ডাক্ট করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, সন্তান জন্মদানের আগে ও পরে একজন মিডওয়াইফের তত্ত্বাবধানে থাকলে মা ও শিশু মৃত্যু অনেকাংশে কমে আসবে। বাংলাদেশে মাতৃমৃত্যু কমাতে হলে এই প্রান্তিক পর্যায়ে মিডওয়াইফদেরকে নিয়োগ দিতে হবে। যেহেতু একজন মিডওয়াইফ শুধু এই কাজটি করে থাকেন, কাজেই উনি অত্যন্ত সফলভাবে গর্ভবতী মায়েদেরকে সেবা দিতে পারবে। সরকারের পরিকল্পনা 2 বছরের মধ্যে নিবন্ধিত 10,000 মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে। 2,500 মিডওয়াইফ কর্মরত রয়েছে যারা নিয়োজিত হয়েছে। আরও 980টি পদে মিডওয়াইফারির লিখিত পরীক্ষা হয়েছে। আমরা আশা করছি খুব শীঘ্রই পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এই 980টি পদের মিডওয়াইফ আমরা নিয়োগ করতে সক্ষম হব। সেই সাথে আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি গ্রহণ করে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা অর্থ মন্ত্রণালয়ে প্রায় 4,500 মিডওয়াইফারির নতুন পদ সৃজনের জন্য প্রস্তাব প্রেরণ করেছি। আমরা আশা করছি যে এখান থেকেও কিছু নতুন পদ সৃজন হবে মিডওয়াইফারি। মিডওয়াইফদের মর্যাদা ও ন্যায্য অধিকার নিশ্চিত করা গেলে দেশের মাতৃ স্বাস্থ্য সেবা আরও উন্নত হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। মামুন হোসাইন, 71, ঢাকা। জাতীয় নির্বাচন যতই কাছে আসছে ততই বাড়ছে উত্তেজনা আর
আলোচনার ঝড়। কিন্তু এই কোলাহলের আড়ালে ক্রমেই জোরালো হয়ে উঠছে একটাই প্রশ্ন, ভোটের মাঠে নারীরা কতটা নিরাপদ? শান্তিপূর্ণ নির্বাচন শেষে নির্বাচিত সরকারের কাছে তারা চান নিরাপদ শিক্ষা পরিবেশ, অধিকার, সম্মান ও কর্মস্থলে আসা যাওয়ার নিশ্চয়তা। শাকিল চৌধুরী তথ্য ছবিতে তৈরি প্রতিবেদন, জানাবো হবিগঞ্জের নারীদের নির্বাচনী ভাবনা। হবিগঞ্জে এবার ভোট নিয়ে জেলার নতুন নারী ভোটারদের আগ্রহ অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে তারা উদ্গ্রীব হয়ে আছেন। তবে সেই সঙ্গে ভোটের পরিবেশ নিয়ে তাদের রয়েছে নানা শঙ্কা। এমন একটা ব্যবস্থা রাখা উচিত যাতে হচ্ছে মানুষ সেফ ফিল করে, মানে নারীরা হচ্ছে সেফ ফিল করে যে আমি ওইখানে গেলে নিরাপদে আসলে ভোট দিতে পারবো আমার যাকে ইচ্ছা। আমি এই বছর নতুন ভোট দেব। আমি এমন একজন লোককে ভোট দিতে চাই যিনি নারীদের শিক্ষার উন্নয়নের কাজ করবে। আমি একজন ছাত্রী এবং আমি একজন নতুন ভোটার। আমি চাই আমাদের দেশে এমন একজন সরকার আসুক যে আমাদের দেশে উন্নয়নে কাজ করবে এবং শিক্ষা ক্ষেত্রে নতুন অগ্রগতি করে তুলবে। যে সরকার আসবেন তিনি আমাদের শিক্ষার্থীদের বিষয়ে ভাববেন, কারণ দেশ উন্নত হওয়ার পেছনে শিক্ষা অনেক বড় অবদান রাখবে। আগামী সরকারের কাছে তাদের প্রত্যাশাও অনেক, বিশেষ করে শিক্ষার পরিবেশ সৃষ্টি, নারীদের নিরাপত্তার নিশ্চয়তা তাদের প্রধান দাবি। ভোটার হিসাবে এমন একজন মানুষ ক্যাম্পাস হিসাবে যায় যিনি নিরাপত্তা বজায় রাখবে এবং আমাদের নারীদের বেশি প্রাধান্য দেওয়া হবে এবং নারীদের নিরাপদ থাকবে এবং আমাদের কলেজে অনেক উন্নত হবে। যে নারীরা সর্বক্ষেত্রে পিছিয়ে আছে সেক্ষেত্রে যদি নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় তাহলে হচ্ছে ওরা অনেক দূর এগিয়ে যাবে, আর পুরুষের পাশাপাশি নারীরাও হচ্ছে একটা কর্মসংস্থানের সুযোগ পাবে। এক্ষেত্রে আমাদের দেশটা আরও উন্নতির শিখরে পৌঁছাবে। কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ কর্মপরিবেশ নিয়ে উদ্বেগ জানিয়েছেন জেলার কয়েকজন কর্মজীবী নারী। সেই সাথে চেয়েছেন সামাজিক নিরাপত্তা, পাশাপাশি তাদের দাবি বৈষম্যের জায়গা থেকে নয়, অধিকার ও মর্যাদার জায়গা থেকে দেখা হোক নারীর অবস্থান। শিক্ষাক্ষেত্রে মান উন্নয়নে যথেষ্ট পদক্ষেপ রাখবেন, ভূমিকা পালন করবেন এবং এইচএসসি পাস করার পর আমরা বিগত দিনগুলোতে দেখেছি যে অনেক শিক্ষার্থী বিদেশে পাড়ি জমান ভবিষ্যতের নিশ্চয়তার জন্য। তারা যাতে দেশমুখী হতে পারে এমন উদ্যোগ নিয়ে তাদেরকে দেশমুখী করবেন এবং আমি একজন নারী হিসাবে চাই অবশ্যই নারীর অধিকারটুকু একটু ভালো করে দেখেন, সুযোগ সুবিধা দিবেন নারীদেরকে। যে সরকার আসবে আমাদেরকে নিরাপদ সমাজ ব্যবস্থা করে দিবেন এবং সুষ্ঠু কর্মসংস্থান ব্যবস্থা করে দিবেন, আর যেন আমরা রাস্তায় চলাচলের ক্ষেত্রে কি নিজেকে নিরাপদ মনে করে চলতে পারি। হবিগঞ্জে নারী ভোটারদের প্রত্যাশা আগামী নির্বাচনে যারাই সরকার গঠন করুক না কেন, প্রতিনিধিরা যেন সমাজে নারী পুরুষের মধ্যে বিভেদ সৃষ্টি না করে কাজের ক্ষেত্রে সমান সুযোগ তৈরি করেন, সেই সাথে শিক্ষা, সম্মান ও নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেন। মনিরা কাজুরি, ৭১। চট্টগ্রামের ফটিকছড়িতে বর্গা চাষী তাপস কান্তির ৪০০ শতক জমির পাকা কাটা ধান আগুন দিয়ে পুড়ে ছাই করেছে দুর্বৃত্তরা। থানায় মামলা করার পর অভিযুক্ত ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এলাকার লোকজন জানায় এমন ঘটনা আগে তারা কখনোই দেখেনি। এটা পূর্ব শত্রুতার জেরে হয়েছে বলে ধারণা তাদের। এদিকে ক্ষতিগ্রস্ত চাষি বলেন, ধার কর্জ আর গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিয়ে ৯০০ শতক অন্যের জমিতে আমন ধানের চাষ করেছিলেন, ফলনও ভালো হয়েছিল। এখন কিভাবে এই ঋণ শোধ করবেন সেই শঙ্কায় দিন কাটছে তার। এস এম মোর্শেদ মুন্নার তথ্য ছবিতে প্রতিবেদন। পুড়ে যাওয়া ধান খেতে এক নারীর আহাজারি। চট্টগ্রামের ফটিকছড়িতে বর্গাচাষী তাপস কান্তির ৪০০ শতক জমির পাকা ধানে গেল ১৫ নভেম্বর আগুন দিয়ে পুড়ে ছাই করেছে দুর্বৃত্তরা। আর সেই পোড়া ধান হাতে নিয়ে নির্বাক তার স্ত্রী রিঙ্কু রানী দে। ধার কর্জ আর গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিয়ে ৯০০ শতক অন্যের জমিতে আমন ধানের চাষ করেছিলেন তারা, ফলনও হয়েছিল চোখ জুড়ানো। কিন্তু কে জানতো এই ধান ধ্বংসস্তূপে পরিণত হবে। কিছু পাইম না, শাসালারে কি দিয়ম আর কি নিয়ম জমিদারে কি দিয়ম দেখি না বাগা জমি পেট্রোল দিয়ে লাগাই দিয়ে আড়ি দিরে কিছু লইয়েরা আনি ৩ লাখ দিয়া লইয়েরা আর পর বৈধ লয় ১ লাখ দিয়া। জায়গা সম্পত্তি নিয়ে, জায়গা জমি নিয়ে বিরোধ থাকতে পারে, তাই বিদায় একজন কৃষকের কাটা ধান যে গোলায় তোলার আগে, গড়ে তোলার আগে এভাবে জমিতে ফুরে দেওয়ার ন্যাক্কারজনক এই ধরনের ঘটনা আর কোথাও ঘটছে কিনা ফটিকছড়িতে আমার জানা নেই। একজন কৃষকের এভাবে ১০ খানি জমিনের ধান মানে জ্বালিয়ে দেওয়া পেট্রোলের আগুন দিয়ে, মানে কি এরকম, মানে কি শত্রু
করতে পারে বলে আমার মনে হয় না। স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, ফটিকছড়ির ইতিহাসে এমন ঘটনা বিরল। দুর্বৃত্তদের আইনের আওতায় আনতে আইন শৃঙ্খলা বাহিনীকে সার্বিক সহায়তা করা হবে বলে জানান তিনি। দুষ্কৃতকারীরা এর সাথে সূত্রতামি করে ইদান জ্বালাই দিয়েছে। কিছুদিন আগে তার দুইবার গরু চুরি করেছে এবং গরু চুরদের তথ্যটা কিন্তু আমি কয়েকদিন আগে 5 জন গরু চুর ধরেছি। ক্ষতিগ্রস্ত কৃষককে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে সহায়তা করা হবে বলে আশ্বাস উপজেলা প্রশাসনের। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে নিন্দা জানাচ্ছি এবং সেটা আমি এবং আমাদের অফিসের অন্যান্য অফিসার এবং সংশ্লিষ্ট উপসর্গের কৃষি কর্মকর্তা সেটা পরিদর্শন করে আমরা দেখেছি যে কৃষকের খুবই ক্ষতি হয়েছে এবং সম্পূর্ণ ধানই নষ্ট হয়ে গেছে, একদম পুড়ে কয়লা হয়ে গেছে। তো যাদের বিরুদ্ধে উনি অভিযোগ দিয়েছেন ভোজপুর থানায় 2 জন আসামি গ্রেপ্তার হয়েছে। আমি চাইবো যে এটা তদন্ত সাপেক্ষে যেটার সুষ্ঠু যেন বিচার হয় এবং দৃষ্টান্তমূলক সাজা হয়। এ ঘটনায় বর্গাচাষী তাপস কান্তি দেব ভোজপুর থানায় 3 জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। এর মধ্যে 2 আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। নূর তাজমিন নীর, 71। দিনাজপুরের নবাবগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে হাসিনুর আলম নামের এক ব্যক্তির বাগানের শতাধিক আম গাছ ও নার্সারির 400 লিচু গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ ফাঁড়িতে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। গাছের সাথে এমন শত্রুতায় ক্ষোভ জানিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। সামিউল ইসলাম আরিফের তথ্য ও ছবিতে প্রতিবেদন। দিনাজপুরের নবাবগঞ্জের বাসিন্দা হাসিনুর আলম প্রায় 14 বছর আগে উপজেলার আফতাবগঞ্জ এলাকার ইসলামপুর গ্রামে 1.5 একর জমি লিজ নিয়ে গড়ে তোলেন বাগান ও নার্সারি। এখানে রয়েছে প্রায় কয়েক হাজার গাছ। এই গাছ ও চারা বিক্রি করেই চলে হাসিনুর আলমের সংসার। তিনি জানান, সম্পত্তি নিয়ে একই এলাকার পারভেজ ও মনোয়ারের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এসব ঘটনায় আদালতে মামলাও রয়েছে। এ নিয়ে এলাকায় একাধিকবার সালিশ বৈঠক হলেও সালিশের রায় অমান্য করে তারা হাসিনুরের ওপর নির্যাতন করে। ভুক্তভোগী হাসিনুর আলম জানান, শনিবার রাত 2টার দিকে অভিযুক্ত পারভেজ ও তার লোকজন তাকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে তার বাগানের গাছগুলো কেটে ফেলে। এটা ঘটার মূল কারণ হয়তো বা আমাদের জমির সাথে কোনো দ্বন্দ্ব আছে, কিন্তু জমির সাথে দ্বন্দ্ব থাকলে সেটা কোর্ট বুঝবে, সেটা কোর্টের এখতিয়ার। কিন্তু তাই উল্টো আর আমাদের চারার উৎপাদনের নার্সারিতে আসতে এইভাবে হুড়ঝুড় করাটা তো ঠিক নয়। এদিকে যারা এমন কাজ করেছেন তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। বাড়িতে 2 জন বসবাস করে, ওনাদের বাড়িতে গলায় হাসুয়া ঠেকায়, ওগুলো ওদেরকে আটক করে রেখে এগুলো ক্ষতিপূরণ দিয়ে ওরা মনে করেন ক্ষতি সাধন করার পর এখান থেকে হয়ে গেছে, চলে গেছে। আমরা বের হতে চাইলে আমাদের বের হতে দেয় না। পারভেজ আর হাসানুর রস্তর নিয়ে দাঁড়িয়ে থাকে, আমাদেরকে বের হতে দেয় না। এর আগেও সে সন্ত্রাসী বাহিনী আনি আমার ঘর ভাঙছে, এটা এলাকাবাসী সবাই জানে। তবে অভিযুক্ত পারভেজ বিষয়টি অস্বীকার করে বলেন, হাসিনুর বাগানের গাছ নিজে কেটে তাকে ফাঁসানোর চেষ্টা করছেন। তারা যে অবৈধভাবে আমার জমিতে উঠতেছে বা উঠার চেষ্টা করছে, এর জন্য আমি আইনের আশ্রয় নিছি। আর এতে ক্ষিপ্ত হয়ে তারা হয়তো নিজেরাই নিজেদের সম্পদকে ক্ষতি করে তারা আমাকে, যে আমি একজন শিক্ষক মানুষ, আমাকে একটা ফাঁসানোর বা আমাকে মিথ্যা মামলায় জড়ানোর একটা পায়তারা তারা করতেছে। এই কাজ জেনে শুনে পারভেজ করেছেন, তার বিচার হওয়া দরকার বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান। এটা একটা ন্যাক্কারজনক কাজ, মানে আমার জমিতেই করতেছে ও, ও নিজস্ব ভাবে ওটা করে, তার একটা বিরাট একটা ক্ষতি সাধন করল। এই কাজটা ঠিক হয় নাই তো। এ বিষয়ে নবাবগঞ্জের আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, এই ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই নিয়ে মামলা মোকদ্দমাও চলতেছে। পরশু রাত্রে ওই জমিরে আবার বাকি আম গাছগুলো কেটে ফেলছে। এখন বুঝতে হবে এই আম গাছগুলোকে আসলে প্রকৃত মালিকে কাটলো না যারা জমি দখল করতেছে তারা কাটলো। শরীফ আজাদ প্রীতম, 71। জয়পুরহাটে প্রত্যন্ত গ্রামাঞ্চলে শুরু হয়েছে নবান্ন উৎসব। কৃষকদের ঘরে উঠেছে নতুন ধান, তাই পিঠা পায়েস সহ নানা আয়োজনে মেয়ে জামাই ও স্বজনদের নিয়ে এই উৎসব পালিত হচ্ছে। এই উৎসবকে ঘিরে জামাইদের নিয়ে জয়পুরহাটের কালাই পৌর শহরের পাঁচশিরা বাজারে একদিনের জন্য বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা। ভোর 4টা থেকে দিনব্যাপী চলে মাছ কেনা বেচার উৎসব। এই দিনের অপেক্ষায় থাকেন গ্রামের লোকজন।
মেলায় ভিড় জমিয়েছেন জামাই ছাড়াও সব বয়সী মানুষ। মেয়ে জামাইদের নিয়ে জয়পুরহাটের কালাই পৌর শহরের পাটশিরা বাজারে ঐতিহ্যবাহী মাছের মেলা বসেছে ভোর 4টা থেকে। দিনব্যাপী চলবে মাছ কেনা বেচার উৎসব। নবান্ন উৎসব ও মাছের মেলার খবর জানাতে জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোয়াজ্জেম হোসেন। মোয়াজ্জেম, ভোর 4টা থেকে মেলা শুরু হয়েছে, যেমনটি জানাচ্ছিলাম দর্শকদেরকে। এখন মেলায় কেমন ভিড় দেখছেন মানুষের জানাবেন, এবং মেলায় কি কি বিক্রি হচ্ছে এবং মেলা ঘিরে আসলে সেখানকার স্থানীয়দের মধ্যে প্রতিক্রিয়া কেমন জানাবেন। লাবণী, আপনাকে ধন্যবাদ। আলুর দেশ জয়পুরহাট, নবান্নর আপনাকে শুভেচ্ছা। আপনি যেমনটি বলছিলেন যে জয়পুরহাটের ঐতিহ্যবাহী যে জামাই মেলা, অর্থাৎ এই মাছের মেলা, এটা দীর্ঘদিন ধরে চলে আসতেছে। এখানকার ঐতিহ্য যে মাছের মেলা, এখানকার যে প্রধান আকর্ষণটি হলো যে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, যেমন বরিশাল, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম থেকে বিভিন্ন ধরনের মাছ কিন্তু এখানে কিন্তু হলো আসছে। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই, আপনাকে একটু যদি মেলা ঘুরে একটু দেখাতে চাই, যে দেখেন এখানে আমাদের যে বিভিন্ন ধরনের কিন্তু মাছ উঠেছে। এখানে দেশীয় মাছ সহ এখানে বিভিন্ন প্রজাতির মাছ উঠেছে। আপনি একেবারে বিশেষ করে সামুদ্রিক মাছও কিন্তু এখানে দেখেছে। এখানে যারা এখানে মাছ কিনতে এসেছিল তাদের সাথে আমি কথা বলেছি, তারা বলছে যে এখানে শুধু জামাই এবং শ্বশুররা মাছ কিনতে আসে নাই, এখানে তার পরিবার পরিজন নিয়ে এসেছিল, তাদের শিশুদেরকে নিয়ে এসেছিল, যে এই যে বড় বড় মাছ, এই মাছগুলোকে কিন্তু তাদের সাথে পরিচয় করে দেওয়ার জন্য মালিকের এখানে বলছিল যে এখানে একজন, আমি একটা মাছ কিনতে আসছে একজন জামাইয়ের সঙ্গে আমি একটু কথা বলতে চাই, যে আপনি এখানে কেন এসেছেন একটু বলবেন আমাকে। আসলে এখানে প্রতি বছরই নবান্ন উৎসব হয়, তো নবান্ন উৎসবকে কেন্দ্র করে আমার এখানে আসা হয়। আমি শুধু টাঙ্গাইল থেকে আসছি। এখানে এই নবান্ন উৎসবকে কেন্দ্র করে এখানে শুধু মাছই যেখানে হয় তা না, এখানে আমাদেরকে দাওয়াত করা হয়, সেখানে পিঠাপুলি অনেক কিছু বানানো হয়। তো আমার শ্বশুর এখানে দেখলাম যে একটা 19 কেজির মাছ কিনেছে, আমি একটা মাছ কিনেছি 17 কেজি, কিন্তু শ্বশুরের সাথে থেকে তো আর ছোট মাছ নিয়ে শ্বশুর বাড়িতে যাওয়া যাবে না। এই জন্য যতক্ষণ পর্যন্ত আমি এর থেকে বড় মাছ না পাচ্ছি, আমি শ্বশুর বাড়িতে যাচ্ছি না। আমি এখনো মাছ খুঁজতেছি যে এর চেয়ে বড় মাছ পাওয়া যায় কিনা। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে একজন জামাইয়ের কথা, শ্বশুরও যা মাছ কিনেছে এবং জামাইয়ের মাছ কিনছে। আপনাকে বলে রাখি, এখানকার যে আয়োজকরা যেটা বলছিলেন যে প্রতি বছর এখানে বাংলাদেশের যে বিভিন্ন থেকে মাছ নিয়ে আসার কারণে কিন্তু এখানে প্রায় কোটি টাকারও বেশি কিন্তু আজকে মাছ বেচা কিনা হবে। আপনি নবান্ন উৎসব যেমন আপনি জানেন যে আলু, আমন ধান তোলার সঙ্গে কিন্তু পিঠে, পায়েস এগুলো কিন্তু আয়োজন করা হয় ঘরে ঘরে। এই ছিল জয়পুরহাট কালাইয়ের মাছ মেলা থেকে সর্বশেষ খবর। মোয়াজ্জেম, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী, জয়পুরহাটের নবান্ন উৎসব এবং মাছের মেলা জমে উঠেছে, সেখানকার সর্বশেষ তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। দর্শক, চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দিকে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। থাকুন একাত্তরের সাথে।